পাকিস্তানকে যে ভারত উড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, সেটাতে তাই অবাক হওয়ার কিছু নেই। পাকিস্তান সুপার ফোরের এই ম্যাচটা হারার পরেও যে তারা বিভিন্ন বিষয় নিয়ে অহেতুক তর্ক বিতর্কের জায়গায় আছে, ওই যে ফখর জামানের আউট হয়েছে কি হয়নি, ওই যে হারিস রৌফ যেই কর্মকাণ্ড করেছেন, যে শুভমান গিল অভিষেক শর্মার সঙ্গে মারামারি করেছেন ক্রিজের মাঝখানে, মানে মারামারি মানে কি, যে কথা কাটাকাটি তর্কাতর্কি, জাতীয় বীরের মতো পাকিস্তানের কাজ করেছেন, কিংবা ওই যে বাউন্ডারি রোপে যে তিনি যে জেস্চার করেছেন যুদ্ধ বিমান রাফায়েল বিধ্বস্ত হওয়ার মতো করে, এগুলাতে পাকিস্তান কোট আনকোট তারা জিতে গিয়েছে মনে করছে। কিন্তু ক্রিকেটীয় জায়গায় তারা আসলে কিছুতেই পারছে না বলেই কি এইসব জায়গায় পাকিস্তানের সান্ত্বনা খুঁজতে হচ্ছে। দেখেন, আমি শুরুতেই বলছিলাম যে পাকিস্তান যদি এখন ভারতকে হারায় সেটা অঘটন। কেন বলছি? স্ট্যাট কি সেটা সাপোর্ট করছে না। এই দুই দলের মুখোমুখি সর্বশেষ 4টা টি-20 ম্যাচের সবগুলা ভারত জিতেছে। এই দুই দলের মুখোমুখি সর্বশেষ 6টা কমপ্লিট ওয়ানডের সবগুলা ভারত জিতেছে। এই দুই দলের সর্বশেষ 10টি ম্যাচ ওয়ানডে টি-20 মিলিয়ে তার মধ্যে ভারত 8টিতে জিতেছে, পাকিস্তান মাত্র 2টি। এই দুই দলের সর্বশেষ 20টি ম্যাচের মধ্যে ভারত 16টিতে জিতেছে, পাকিস্তান 4টি। অর্থাৎ 80% ম্যাচে ভারতই জেতে। সত্যি সত্যি তো এইখানটাতে রাইভালরির আর কি আছে? আপনি খেলাধুলার জায়গাটা থেকে রাইভালরির কিছু কি আর এই জায়গাটাতে রয়েছে? বরং আমি তো বলবো ভারতকে হারানো পাকিস্তানের পক্ষে এখন যতটা সম্ভব, বাংলাদেশের পক্ষে তার চেয়ে বেশি সম্ভব। ভারতকে পাকিস্তান হারালে সেটা যত বড় অঘটন হিসেবে চিহ্নিত হবার কথা, বাংলাদেশ যদি ভারতকে হারায় তত বড় অঘটন না। অন্তত পাকিস্তানের চেয়ে আমাদের সম্ভাবনার জায়গাটা বেশি বলেই আমার কাছে মনে হয়। বাংলাদেশ ভারত ম্যাচ রয়েছে 2 দিন পরে, সেইখানটাতে কি হবে সেটা আমরা দেখবো, কিন্তু আমি ওভারঅল একটা পিকচারের ওই জায়গাটা থেকে বলছি। এখন এশিয়া কাপের আমরা জানি যে এই এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হওয়ার আগের আবহাওয়াটা কি ছিল, প্রথম ম্যাচের পরের আবহাওয়াটা কি অবস্থাতে রয়েছে, এবং এই সর্বশেষ সুপার ফোরের ম্যাচটাতেও আসলে কি অবস্থাতে গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। এই জায়গাটাতে তাদের যেটা হাপিত্যেশের জায়গা, ফখর নাম্বার 1 ফখর জামানের উইকেটটা, ফখর জামান ওইটা আউট হননি, হার্দিক পান্ডিয়ার বলটাতে তার ব্যাটে লেগে ভারতের উইকেট কিপার সঞ্জু স্যামসনের যে কিপারে গিয়েছে তার আগে বল সামনে বাউন্স করেছিল। মাঠের আম্পায়ার, অনফিল্ড আম্পায়ার ডিসিশন দেননি, সেটা হচ্ছে গিয়ে টিভি আম্পায়ারের কাছে গিয়েছে এবং টিভি আম্পায়ার সেটা দেখে তাকে আউট ঘোষণা করেছেন। পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে আম্পায়ারও তো ভুল করতেই পারেন, আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার দেখে মনে হয়েছিল, মানে পাকিস্তান ক্যাপ্টেনের দেখে মনে হয়েছিল বলটা সামনে বাউন্স করেছে। একই সঙ্গে তিনি এইটাও বলেছেন যে আমিও ভুল হতে পারি, মানে পাকিস্তান ক্যাপ্টেন নিজেও আসলে ভুল হতে পারেন। পাকিস্তানের ফরমার ক্রিকেটার বা তাদের ক্রিকেট ফ্র্যাটার্নিটি থেকে আবার এটা নিয়ে একটা শোরগোল তোলার চেষ্টা করেছে। আমি দেখেছি যেমন শোয়েব আক্তার বলেছেন যে না, এটা কোনোভাবেই আউট হয়নি, বল সামনে বাউন্স করেছিল। 26টা ক্যামেরা ছিল, মাত্র 2টা অ্যাঙ্গেল দেখে কি কারণে ডিসিশনটা দিয়ে দেওয়া হয়েছে। ফখর জামান যদি টিকে থাকতেন তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারতো। ভাই কি অন্যরকম হতো আমাকে একটু বলেন তো। পাকিস্তান আগে ব্যাটিং করে তাদের শুরুটা তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। প্রথম 10 ওভারে 1 উইকেটে তারা 91 রান করেছে। ফখর জামানের ওইটা আউট না হলে না হয় বিনা উইকেটে 91 রান হতো। ডিফারেন্সটা কি মেক করতো? এখন কি হতে পারতো সে আলোচনা তো করে লাভ নেই, কি হয়েছে বিষয়টা হচ্ছে গিয়ে সেই রকম। আমার কাছে মনে হয় না যে ফখর জামানের এই আউট দেওয়াতে ম্যাচের রেজাল্টের কোনো জায়গাতে কোনো প্রভাব পড়েছে বা এই জায়গাটা প্রভাবকের ভূমিকা পালন করছে। দেন এগেইন কি হতে পারতো এটা তার আমরা জানি না, সেটার আমরা জানি না। কিন্তু এই ডিসিশনটা যেটা 50-50 ডিসিশন, শোয়েব যেটা বলেছেন বেনিফিট অফ ডাউট, ব্যাটসম্যান পেতে পারতেন, আম্পায়ার তাকে টিভি আম্পায়ার আউট নাও দিতে পারতেন, কিন্তু এই আউট দেওয়াতে যেটা একটা গ্রস মিস্টেক হয়ে গেছে আমি সেটা মনে করি না, এবং আমার কাছে আসলে দেখে এটাকে আউটই মনে হয়েছে। এটা হচ্ছে একটা পার্ট। আর হারিস রৌফ তিনি পাকিস্তানের হয়ে বলতে পারেন যে ক্ষুব্ধ পাকিস্তান, ক্রুদ্ধ পাকিস্তানের হয়ে যুদ্ধটা চালিয়ে গিয়েছেন হারিস রৌফ। তার ওই কথা কাটাকাটির মাধ্যমে শুভমান গিল অভিষেক শর্মার সামনে এবং তার বাউন্ডারির উপরে দর্শকদের সঙ্গে ওই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সেই অঙ্গভঙ্গিটা করে। ঘটনাটা কি হয়েছে? প্রথম ঘটনাটাতে যখন ইনিংসে সেটা 5th ওভার, পাকিস্তানের 171 রান তারা করতে নেমেছে ভারত এবং তার একটা ব্লিস্টারিং স্টার্ট পেয়েছে। 5th ওভারে হারিস রৌফ এটাতে বল তুলে দেওয়া হলো এবং তিনি এসেও বাউন্ডারি খেলেন একটা। সেকেন্ড বাউন্ডারিটাও যখন খেয়েছেন শুভমান গিল একটা সুন্দর একটা ওই কি বলেছিল মিড উইকেট দিয়ে তাকে যে বলটা পাঠিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন। প্রবাবলি শুভমান গিল কিছু একটা বলেছিলেন, সেটা হারিস রৌফকেও বলতে পারেন, সেটা তার পার্টনার অভিষেক শর্মাকেও বলতে পারেন। অন্য নন স্ট্রাইকিং এন্ডে যিনি ছিলেন সেই অভিষেক শর্মা তিনিও একটা কোনো একটা কিছু বলেছেন।
নিজেরাও বলতে পারেন, হারিস রফের উদ্দেশ্য বলতে পারেন। হারিস রফ সেই জায়গাটাতে তেরে গিয়েছেন অভিষেক শর্মার দিকে, শুভমান গিলও এসেছেন, কথা কাটাকাটি হয়েছে, আঙ্গুল তোলাতুলি হয়েছে, মানে একটা উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল ভাই এই সময়ে এসে একটা শান্তিদূতের কাজ করেছেন, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো। আচ্ছা, নোবেল শান্তি পুরস্কার বললে আবার একটু ঝামেলা আছে, যাই হোক, শান্তিদূতের কাজ করেছেন তিনি। তিনি এই জায়গাটাতে তাদেরকে আসলে সেপারেট করে দিয়েছেন এবং পরিস্থিতিটা ওই জায়গায় ওই পর্যন্তই থেকে গিয়েছে। ম্যাচ শেষ পর্যন্ত কি ভাই, যারা জিতে তাদেরই তো আসলে সেই মানে কথাটা থাকে, ইতিহাস তো বিজয়ীরাই লেখে। ওই যে একটা কথা আছে না, জো জিতেগা কি জোহি জিতেগা ওই সিকান্দার, বা এই টাইপের কিছু একটা কথা আছে। সো ম্যাচটা তো শেষ পর্যন্ত ভারতই জিতেছে এবং জেতার পর এই অভিষেক শর্মা ম্যাচ জেতার পরই তিনি যেমন ওই যে প্রেজেন্টেশনে যেই বলছিলেন যে পাকিস্তানিরা যেভাবে আমাদের দিকে তেড়ে এসেছিল, নাম ধরে বলেন নাই, সেটা তার পছন্দ হয়নি, বলছেন এটা আমার পছন্দ হয়নি। পরে আমাদের আসলে জবাব দেওয়ার একটাই জিনিস ছিল, ওই ব্যাটিং করে, এবং সেই জবাবটাই আমরা দিয়েছি। জবাব তো দিয়েছেন তারা। ওপেনিং পার্টনারশিপে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 69 রান উঠে গেছে, 10 ওভারের মধ্যে 105 রানের ওপেনিং পার্টনারশিপ হয়ে গেছে। শুভমান গিল ওইখানটাতে 28 বলে 47 রানের ইনিংস খেলেছেন। অভিষেক শর্মা তিনি 39 বলে 74 রানের ইনিংস খেলেছেন। ম্যাচটা ওই জায়গাটাতে শেষ হয়ে গেছে এবং খেলা শেষেও তারা নিজেদের ওই এক্স হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছেন সেটাও আসলে ভাইরাল হয়ে গেছে। খুবই ইন্টারেস্টিং পোস্ট করেছেন। শুভমান গিল যেমন বলেছেন, লিখেছেন তার যে এই ম্যাচের ছবি টবি দিয়ে অনেকগুলো তিনি লিখেছেন যে গেম স্পিক্স নট ওয়ার্ডস, অর্থাৎ খেলাই কথা বলে, শব্দ নয়। এই কথাবার্তা যে বাইরের এত কিছু, এগুলাতে আসলে কিছু ম্যাটার করে না। আর অভিষেক শর্মাটা আরো ইন্টারেস্টিং, তিনিও এরকম কয়েকটা ছবি দিয়ে তার ক্যাপশনটা হচ্ছে গিয়ে ইউ টক উই উইন, তোমরা কথা বলো আমরা জিতি। সো ওই জায়গাটা হচ্ছে গিয়ে করতে পেরেছে ভারত। আর হারিস রৌফের যে আরেকটা জায়গা, তার আরেকটা যে জেস্টার, ওই যে বাউন্ডারি রোপের ওইখানটাতে তিনি হচ্ছে গিয়ে এরকম করে হাত দেখিয়ে দেখিয়ে ঠুস করে পড়ে গিয়েছে, তারপর হচ্ছে গিয়ে 6-0 এরকম ভাবে দেখাচ্ছিলেন। জেস্টারটা দেখেই মনে হয়েছে যে ভারত পাকিস্তান পেহেলগামের ওই ঘটনার পর যে একটা দুই দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইখানটাতে পাকিস্তান যে দাবি করেছে ভারতের 6টা রাফায়েল বিমান তারা বিধ্বস্ত করেছে, সেই জেস্টারটাই এখানটাতে মাঠের ক্রিকেটটাতে ওই বাউন্ডারির রূপে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে গেছিল। দর্শকরা অবশ্য তাকে উত্তক্ত করছিল বিরাট কোহলির কথা বলে, সম্ভবত ওই যে টি-20 ওয়ার্ল্ড কাপে কোহলি যে 2টা ছক্কা তাকে মেরেছিলেন কয়েক বছর আগে, সেইটার কথা মনে করে দিয়েছিলেন এবং সেই জেস্টারটা হারিস রফ করেছেন। সেই জেস্টারের কারণে তিনি আবার পাকিস্তানে এখন ব্যাপক হিরো, যে পাকিস্তানে তারা হচ্ছে গিয়ে জবাবটা দিয়েছে, ওইখানটাতে হারিস রফ হচ্ছে গিয়ে তার কাজটা করতে পেরেছে। কিন্তু ভাই এন্ড অফ দ্য ডে জবাবটা হয় মাঠে, জবাবটা হয় খেলায়, কারণ এই জায়গার বেসটা হচ্ছে খেলা, বেসটা হচ্ছে ক্রিকেট। যুদ্ধের খেলা যুদ্ধের ময়দানে হবে, রাজনীতির খেলা রাজনীতির ময়দানে হবে, কিন্তু ক্রিকেট খেলা তো মূল জিনিসটা হচ্ছে ক্রিকেটের ময়দানে হবে, ক্রিকেট। সেই ক্রিকেটটাতে পাকিস্তান কি কোনোভাবে ভারতের সঙ্গে পারছে, পেরে উঠছে? এটা এমন পার্থক্য দুই দলের যে এটা আসলে নট ইভেন এ কন্টেস্ট। যেটা সূর্যকুমার যাদব বলছেন এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। যেটা ভারতের ক্যাপ্টেন, ফরমার ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি প্রথম ম্যাচ, গ্রুপ পর্বের ম্যাচের ওইখানে বলছিলেন যে আমি তো কয়েক ওভারের পরেই এই খেলা দেখা বন্ধ করে দিয়ে ম্যানচেস্টার ডার্বি দেখছিলাম, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা তিনি দেখছিলেন। সো ভারত পাকিস্তান ম্যাচটা এখন এইরকমই এক পেশে, এইরকমই একতরফা হয়ে গিয়েছে এবং যেইখানটাতে ভারতেরই আসলে আধিপত্য। পাকিস্তান ওইখানে ফখর জামানের আউট নিয়ে অহেতুক শোরগোল তোলা কিংবা হারিস রফের এই তর্কাতর্কি অথবা এই যে বিমান বিধ্বস্ত করার যে জেস্টার, সেগুলো নিয়ে গর্বিত হলে মাঠের ক্রিকেটে বরং তারা আসলে আরো বেশি করে পিছিয়ে পড়বে। এবং এশিয়া কাপের আয়োজকদের যে আশা, এশিয়া কাপে 3বার ভারত পাকিস্তান মুখোমুখি হবে, যেই কারণে এত কিছু সত্ত্বেও খেলাটা আর এগিয়ে যাচ্ছে, টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে। পাকিস্তান যে সেকেন্ড ম্যাচে 1 ঘন্টা দেরি করে লাস্ট ম্যাচটাতে মাঠে নামাটা পারে, সবকিছু মিলে সেই চান্সটা আসলে কমেই যাবে। কমে যাক, অসুবিধা নেই। আমাদের জন্য মানে বাংলাদেশের জন্য সেইটাই তো গুরুত্বপূর্ণ যে এশিয়া কাপের ফাইনাল আয়োজকদের মতো হবে কিসের জন্য, ভারত পাকিস্তান হবে কিসের জন্য। সেইখানটাতে বরং বাংলাদেশ থাকবে একটা দল, আর বাংলাদেশ থাকলে সেটা তো আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতেই পারে, প্রতিপক্ষ যেই হোক না কেন। আমি যেমনটা আগে বলেছিলাম, ভারত পাকিস্তান ম্যাচ এখন একেবারেই এক পেশে হয়ে গেছে। পাকিস্তান সেইখানটাতে যদি ভারতকে হারায় সেটা হবে অঘটন, বাংলাদেশ যদি এশিয়া কাপের ফাইনাল খেলে সেটা আসলে অঘটন